আবার মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ প্রকাশ্যে। রাজ্যের 26,000 এসএসসি শিক্ষকের চাকরি যাওয়ার সুপ্রিম নির্দেশ সামনে আসার পর নবান্নে সাংবাদিক বৈঠকে ফের বাংলার মুখ্যমন্ত্রীর অকপট মিথ্যাচার বাংলার মানুষের সঙ্গে। যারা ডিপ্রাইভড হয়েছে তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব। সময়ের ক্রোনোলজি বুঝুন। 3রা এপ্রিল সকাল 10টা 44 নাগাদ প্রধান বিচারপতি খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার তাঁদের রায়ে জানালেন এন্টায়ার সিলেকশন প্রসেস ইজ টেন্টেড, অর্থাৎ পুরো নির্বাচন প্রক্রিয়ায় কলঙ্কিত। ঠিক বেলা 3টের সময় নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে সাংবাদিক বৈঠকে কি বলা হবে তা নিয়ে একটা বৈঠকও সেরেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এর আগে তিনি রাজ্যের মুখ্য সচিব, শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী ও আইনজীবীদের নিয়ে বৈঠক করেছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে এই 26,000 জন শিক্ষকের চাকরি চলে যাওয়ার বিষয়ে সেই বৈঠক তিনি করেছিলেন। আর আশ্চর্যজনকভাবে এই 3.5 ঘন্টার মধ্যে রাজ্যের ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশন বলে একটা চাকরি বাতিল হওয়া শিক্ষকদের সংগঠনও তৈরি হয়ে গেল। তারা ওই সময়ের মধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি পাঠিয়ে তার এবং মুখ্যমন্ত্রীর সময় চাইল। মাত্র 4 দিনের মাথায় রাজ্যের অতিব্যস্ত মুখ্যমন্ত্রীর সময়ও পেয়ে গেলেন ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের নেতারা। তারপর তারা কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুকিং করে ফেললেন। কি দ্রুত সব ঘটনা ঘটছে ভেবে দেখুন। এবং আগামী 7 এপ্রিল 2025 রাজ্যের ওই ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের সকলের সঙ্গে তিনি কথা বলবেন। আমরা বলছি না, মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যারা ডিপ্রাইভড হয়েছে তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব। কিন্তু 7 এপ্রিল অস্তিত্ববিহীন ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের শিক্ষকদের সঙ্গে বৈঠক কেন? কারণ পরের দিনটা আরো বেশি গুরুত্বপূর্ণ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। সেই প্রসঙ্গে পরে আসছি। তার আগে ভেবে দেখুন তো, কোনো মিল পাচ্ছেন আরজিকর কাণ্ডের সঙ্গে? আরজিকরে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বাংলায় আন্দোলনরত চিকিৎসকদের প্রতিবাদের আন্দোলনের রাগ থামাতে একইভাবে মুখ্যমন্ত্রী মমতা অফিসার আর পেটোয়া সাংবাদিককে নিয়ে ছুটে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে। এমন হাবভাব করেছিলেন যেন তিনি তাদের দিদি, পিসি, আত্মীয়, মা কিংবা অভিভাবক। তারপর বৈঠকের ডাক, বাড়িতে বৈঠকের ডাক, চা খাওয়ার আহ্বান, সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি, লাইভ স্ট্রিমিং আর স্বাস্থ্য সচিবের পদত্যাগ। এরপর নবান্নে বৈঠক।
নরমে গরমে সব দাবি মেনে নিচ্ছি বলে একের পর এক শর্ত চাপিয়ে যাওয়া, এমনকি মার্চ মাসের মধ্যে রাজ্যের সব মেডিকেল কলেজে ছাত্র সংসদের নির্বাচন করার পর বেমালুম ভুলে মেরে দেওয়া, এবং তারপর তৃণমূলের দুর্নীতিগ্রস্ত ডাক্তার নেতাদের কমিটি বানানো, অভিষেককে দিয়ে রাজ্যের 1200 চিকিৎসককে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে তুলে নিয়ে এসে সেবাশ্রয়ের নামে হেলথ ক্যাম্প করানো, সব করেছিলেন। আর অন্যদিকে আন্দোলনরত একের পর এক চিকিৎসকের বাড়িতে কাজের জায়গায় আজ এই থানা, কাল অমুক ফাঁড়ি, পরের দিন এসপির অফিস থেকে ডাক পাঠিয়ে একের পর এক কেস দেওয়া, হেনস্থা করা। আজকের দিনে ডাক্তারদের আন্দোলন ভেঙে গিয়েছে, কাউকে সামনে দেখা যাচ্ছে না। সবাই ভালো ছেলে হয়ে পড়াশোনা করছেন পরীক্ষা দিয়ে রাজ্য ছেড়ে পালানোর জন্য। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন, শ্যাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, পরে জেনে নেব, সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। সেবারও সব দোষ বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাঁচতে চেয়েছিলেন মমতা। দূরত্ব তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ তার বাহিনীর সঙ্গে। এবারও ঠিক একই খেলা। বিকাশ ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিদের টার্গেট করছেন, আর এসএসসির সঙ্গে নিজের দূরত্ব তৈরি করতে বলছেন। এসএসসি নাকি অটোনমাস। বাংলায় কোনো অটোনমাস সংগঠন আছে নাকি? মহিলা কমিশন থেকে মানবাধিকার কমিশনের শীর্ষ পদেও মুখ্যমন্ত্রী মমতা নিজের লোক না রাখলে রাতে ঘুমোতে পারেন না। তিনি এখন নিজেকে বাঁচাতে এসএসসিকে অটোনমাস বলছেন, একবার নয় বারবার। স্কুল সার্ভিস কমিশন ইজ an autonomous body. We never interfered and we don't interfere. এটার জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ পার ভার্ডিক্ট, যেটা এসএসসি ঠিক করবে। যারা ডিপ্রাইভ টিচার্স, মানে যাদের কেস বাতিল করা হয়েছে, এক তো হচ্ছে কোর্টের কথা মতো এসএসসি যা করার করবে, 3 মাসের মধ্যে প্রসেস ঠিক করবে। ক্রমাগত অসত্য ভাষণ রাজ্যের শীর্ষ পদে বসে। কাকে বাঁচাতে? নিজেকে আর নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সবাই ভুল বলছে। একা আপনি বাংলার মুখ্যমন্ত্রী। ঠিক বিশ্বাস করতে হবে আমাদের। একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আদালত যোগ্য অযোগ্যের তালিকা চেয়েছিল, কেন দেওয়া হয়নি? 2024 সালের এই এপ্রিল মাসেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ রায়ের পর তো 1 বছর কেটে গেল তার। কেন দিল না এসএসসি? কারণ ওই মিরর ইমেজ সামনে এলে প্রমাণ হয়ে যাবে কিভাবে এসএসসি 2016 নিয়োগে এই প্রায় 26,000 বা 25,753 জনের প্রতি 3 জনে 2 জনের কাছ থেকে চাকরি বিক্রি করে টাকা তুলেছে তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, মন্ত্রী, সান্ত্রীরা। আর সেই তথ্য সামনে এলে 25,753 জনের চাকরিটা যেত না, যেত ওই 17,168 জনের মতো অযোগ্য টাকা দিয়ে চাকরি কেনা তৃণমূল কর্মী, নেতা এবং তাদের আত্মীয় ভাইদের। এখন ওই 16,000কে বাঁচাতে বাকি যোগ্য 8-10 হাজারের চোখের জল আর নিরাপত্তাহীনতাকে বাজি রেখেছেন মমতা। हमारी गलती ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है।
আর ওই 7 তারিখকে বেছে নেওয়া হলো কেন? কারণ পরদিন 8ই এপ্রিল ওই সুপ্রিম কোর্টেই প্রধান বিচারপতির এজলাসেই আরেকটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেওয়ার কথা। সেটা কি? এই দুর্নীতিগ্রস্ত চাকরি কেনার শিক্ষকদের বাঁচাতে যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিলেন মমতার মন্ত্রিসভা, তা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হবে কিনা সেই 8 তারিখেই ঠিক হবে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।